বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তোমরা অলরেডি জেনেই গেছো বিভিন্ন নিউজ চ্যানেল মারফত ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 2016 সালে যে ফার্স্ট এসএলএসটি এক্সামিনেশন নিয়েছিল এবং তাতে প্রায় 26,000 রিক্রুটমেন্ট করা হয়েছিল। তো সেই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তো সেই রায়কেই কিন্তু সুপ্রিম কোর্ট এক্ষেত্রে বহাল রেখেছে। তবে ঘটনা হচ্ছে সুপ্রিম কোর্ট আরও একটা বিষয় এক্ষেত্রে ঘোষণা করেছে, আজকের রায়তে আরও একটা বিষয় ঘোষণা করেছে যে 3 মাসের মধ্যে, আগামী 3 মাসের মধ্যে কিন্তু নতুন করে একটি এসএসসি এক্সামিনেশন নিতে হবে। তাহলে 10 বছর আগে যে পরীক্ষা হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু আরও একবার সেই এসএসসি এক্সামিনেশন হবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব, আমি চেষ্টা করব আলোচনা করার, আমি আমার বুদ্ধিমত্তা এক্ষেত্রে আমি বলার চেষ্টা করব যে এই রায় প্রকৃতপক্ষে এটা সঠিক হলো নাকি এটা ভুল হলো, সেটা যেমন আমি তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব, তার সঙ্গে সঙ্গে এটাও আলোচনা করব যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস এক্ষেত্রে কমপ্লিট করতে হবে, তো কারা এই এক্সামিনেশনে বসতে পারবে, তো সেগুলো নিয়েও আলোচনা করবে এবং তোমরা তোমাদের প্রিপারেশন কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই সম্বন্ধেও আলোচনা করব। তাহলে দেখো, ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি যে 2016 সালের যে আপডেট, মানে একটা রিক্রুটমেন্ট এক্ষেত্রে হতে চলেছে, প্রায় 10 বছর পরে নতুন করে একটা রিক্রুটমেন্ট হতে চলেছে। এখন এই যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, আজকে এই জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে, এক্ষেত্রে 3/4/2025 অর্থাৎ আজকের ডেটে এই বিশাল বড় একটা জাজমেন্ট তারা দিয়েছেন, ঠিক আছে। তো এই জাজমেন্টটা যেটা বলছিলাম যে এটা অ্যাকচুয়ালি ঠিক নাকি এটা ভুল, সেগুলো তোমাদের সাথে আলোচনা করব, কারণ 2016 সালের এসএলএসটি এক্সামিনেশন দেওয়ার অভিজ্ঞতা আমার আছে এবং তার সঙ্গে সঙ্গে এই এক্সামিনেশন ক্র্যাক করারও আমার অভিজ্ঞতা আছে। আমি তোমাদেরকে বলি যে আমার কোনো রকম সোর্স ছিল না, আমি পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা ভালোই দিয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ হয়েছিল, ইন্টারভিউতে অন্তত 17 থেকে 18টা কোয়েশ্চেন্স আমাকে করা হয়েছিল, 18টা কোয়েশ্চেন্স করা হয়েছিল, তার মধ্যে 17টা কোয়েশ্চেন্সের আমি আনসার দিতে পেরেছিলাম, একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, সেটা হচ্ছে ম্যামালসের অর্ডার কতগুলো। এবং তারপরে আমি দেখলাম যে আমি ওয়েটিং লিস্টে আছি এবং তারপরে ধীরে ধীরে সেই ওয়েটিং লিস্ট থেকে আবার আমার কিন্তু কাউন্সেলিংয়ের ডেট আমার এসেছিল। তো কাউন্সেলিং আমি যাইনি, কোনোভাবে আমি যাইনি কাউন্সেলিংয়ে, সেই দিন আমি যেতে পারিনি, কিন্তু এখন মনে হয় যে যেতে পারিনি সেটা একদিক দিয়ে আমার ভালোই হয়েছে, কারণ আমি দূরে তো আমি সার্ভিস করতাম, সেই জন্য কাছাকাছি আসার জন্য প্রধানত আমি এই এক্সামিনেশনে বসেছিলাম, ক্র্যাক করেছিলাম। তো এক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে বলছি যে আমার কোনো রকম ব্যাকিং ছিল না। তার মানে এই যে 2016 সালের এসএলএসটিতে যে 26,000 টিচারকে পুরো প্যানেল, মানে টিচারদের টোটাল প্যানেলকে যে বাতিল করা হলো, তার মানে সবাই যে করাপ্টেড কিন্তু সেরকম নয়। অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু ট্রান্সপারেন্ট এবং যারা কিন্তু নিজেদের মেধা, যারা নিজেদের অধ্যাবসায়ের মধ্য দিয়ে তারা এই পরীক্ষা ক্র্যাক করেছে, প্রচণ্ড পরিশ্রমের মধ্য দিয়ে তারা এই পরীক্ষা ক্র্যাক করেছে, কিন্তু তাদের ভুলের জন্য নয়, অন্য কারো ভুলের জন্য তাদেরকে আজকে সাফার করতে হচ্ছে। দেখো, অনেকে বলছেন যে এই রায় ঠিক আছে, অনেকে উল্লাস করছেন, অনেকে আনন্দ করছেন, কিন্তু আমি বলবো যে যারা ফ্রেশার্স, যারা ক্যান্ডিডেট, তো তাদের কিন্তু প্রচণ্ড কষ্টের আজকে দিন, কারণ তারা মেধার মধ্য দিয়ে, তারা তাদের নিজেদের অধ্যবসায় দিয়ে, অনেক স্বপ্ন নিয়ে তারা এই পরীক্ষা দিয়েছিল এবং সেই পরীক্ষায় তারা ক্র্যাকও করেছিল। কিন্তু এক্ষেত্রে যখনই তাদের জব চলে গেল, একটা জব চলে যাওয়া মানে এই জবের ওপর তারা কিন্তু ডিপেন্ডেন্ট, শুধুমাত্র তারা নয়, তাদের ফ্যামিলিরও অনেক মেম্বার এক্ষেত্রে ডিপেন্ডেন্ট। সুতরাং এক্ষেত্রে শুধুমাত্র সেই ক্যান্ডিডেটগুলো যে সাফার করলো সেরকম নয়, সেই ফ্যামিলিটাও কিন্তু সাফার করলো। দেখো, আমি এক্ষেত্রে কিন্তু আমি আমার ফিলিংসের কথা বলছি, আমি কারো হয়ে কথা বলছি না বা কারো বিপক্ষে আমি কথা বলছি না, আমি আমার ফিলিংসের কথা বলছি। কারণ তোমাদের প্রথমেই আমি যেটা বললাম যে আমার এই এক্সামিনেশন দেওয়ার অভিজ্ঞতা আছে, আমি কিন্তু কোনো রকম ব্যাকিংয়ের মধ্য দিয়ে যাইনি বা কোনো যেটাকে বলা হয় যে 2 নম্বরের মধ্য দিয়ে কিন্তু আমি যাইনি। আমি ট্রান্সপারেন্টে আমি পরীক্ষা দিয়েছিলাম এবং ট্রান্সপারেন্টলি আমি কিন্তু ক্র্যাক করেছিলাম। তাহলে এখান থেকে এটাই প্রমাণিত, আমার অভিজ্ঞতা এটাই বলছে বা আমার এক্সপিরিয়েন্স আমার এটাই বলছে যে অনেক ক্যান্ডিডেট আছেন যারা কিন্তু ট্রান্সপারেন্ট। তাহলে তারা কি দোষ করলো, এই প্রশ্ন কিন্তু রয়েই যায়। তারা কেন সাফার করবে, তাদেরকে আবার কেন বারবার এইভাবে পরীক্ষা দিতে হবে, এই প্রশ্নটা কিন্তু রয়েই যায়। আমরা একটু মানবিক দিক দিয়ে যদি বিচার বিশ্লেষণ করি তাহলে কিন্তু এই প্রশ্ন রয়েই যায়। তো এখান থেকে বেরিয়ে আসার তাহলে উপায় কি? দেখো, প্রধানত এরকম একটা বিষয় তোমাদেরকে এরকমভাবে পজিটিভ ভাবতে হবে, যারা নন গভর্নমেন্ট যারা সার্ভিস করেন তাদেরকে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয়, কিন্তু গভর্নমেন্ট জব তো একটা সিকিউর জব। আমরা ভাবি যে গভর্নমেন্ট জব করলে হয়তো সেই চাকরি যায় না, কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় এটা দেখিয়ে দিল যে কারো জবই কিন্তু সিকিউরড নয়। জাজমেন্টের কিন্তু কিছু ব্যাড এফেক্ট এবং গুড এফেক্ট আছে।
তো প্রথমেই বলি যে কোনগুলো গুড এফেক্ট। আগে প্রথমে ভালো এফেক্টটা বলি, এই জাজের গুড এফেক্ট কোনগুলো। দেখো, এক্ষেত্রে এই জাজমেন্ট বা এই প্রধানত রায় এটাই প্রমাণ করবে যে রিমুভ দ্য করাপশন। আমরা এরকম ভাবতাম বা আমরা এরকম ভাবি যে এই ওয়েস্ট বেঙ্গলে আর কিছু হওয়ার নয় এবং সমস্ত কিছুই করাপ্টেড হয়ে গেছে, করাপশানে ভর্তি হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো চাকরি হয়তো নিজের মেধার ভিত্তিতে পাওয়া যাবে না, যে চাকরি যে জব যেটা পাওয়া যাবে সেটা অর্থের বিনিময়ে পাওয়া যাবে। তো এরপরে যে রিক্রুটমেন্ট যেটা হবে, আশা করা যায় সেই রিক্রুটমেন্টের প্রতি সবাই দৃষ্টি থাকবে এবং আশা করা যায় সেটা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। সুতরাং এর একটা গুড এফেক্ট হচ্ছে এই রায় প্রধানত চেষ্টা করবে যে করাপশন যাতে না হয়, চেষ্টা করবে, যেটা একটা দেশের পক্ষে কিন্তু মঙ্গলজনক। আবার বলি যে যারা প্রচন্ড পরিশ্রম করে নিজেদেরকে তৈরি করে, যারা অনেক স্বপ্ন দেখে, নিজেদের মেধার ভিত্তিতে অনেক কষ্ট করে যারা প্রিপারেশন নেয় কোনো পরীক্ষার জন্য, কিন্তু তারপরেও যদি যাদের মেধা নেই, তো তারা যখন চাকরি পেয়ে যায় তখন তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসে। সুতরাং এডুকেটেড মানুষের ফ্রাস্ট্রেশন কিন্তু একটা দেশের পক্ষে খুবই খারাপ, এবং সেই জন্যই বলছি যে এই রায়ের এটাই গুড এফেক্ট যে এই রায় কিন্তু করাপশনকে রিমুভ করবে। আবার এটাও আমি বলছি একটা সিম্প্যাথি রেখে, যে যারা চাকরি হারালেন, আমরা যদি তাদের জায়গায় বসে যদি ব্যাপারটা আমরা যদি ভাবতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে তাদের কতটা পরিমাণে প্রবলেমের মধ্যে পড়তে হলো, তাদের কতটা পরিমাণে ফ্রাস্ট্রেশনের মধ্যে তাদের পড়তে হয়েছে। আমার এরকম চেনা জানা আছে, কোনো একটা স্কুলে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এই 2016 সালে এসএলএসটি এক্সামিনেশনে তারা চাকরি পেয়েছেন, তারা খুব ভালো টিচার, কিন্তু তাদের দুজনেরই চাকরি চলে গেল। তাহলে ফ্যামিলির কি হবে, তাদের বাবা মায়ের কি হবে, এই প্রশ্ন কিন্তু রয়েই যায়। কিন্তু এর সঙ্গে সঙ্গে এটা কিন্তু করাপশনকেও রিমুভ করবে এই রায়, এটা আমার বিশ্বাস। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, স্টার্ট নিউ রিক্রুটমেন্ট। দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট হয়নি, তোমরা জানো যে 2016 সালের লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল, সেটাও কিন্তু বাতিল হয়ে গেল। তাহলে এই রায়ের মধ্যে দিয়ে একটা কিন্তু এসএসসি একটু নড়ে চড়ে বসলো। এসএসসি এবার চেষ্টা করবে যে নতুনভাবে রিক্রুটমেন্ট কিভাবে করা যায়, কারণ স্কুলগুলোতে প্রচুর ভ্যাকেন্সি আছে। আমরা যেহেতু স্কুলেতে আছি, আমরা জানি যে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে, প্রচুর প্রবলেম হয়, এক একজন টিচারের প্রতি অনেকটা লোড পড়ে যায়, অনেক স্টুডেন্টসদেরকে আমরা দেখতেই পারি না। অ্যাকচুয়ালি এখন আমার যেটা মনে হয় যে গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা কিন্তু অনেক ভালো হয়, কারণ টিচাররা কিন্তু ডেডিকেশন দিয়েই তারা কিন্তু পড়ান। আমি স্কুলে আছি বলে আমি এটা বলছি না, আমি এই কারণের জন্যই বলছি যে কারণ আমাদেরকে অনেকেই ক্লাস করতে হয়, 5 থেকে 6টা আমাদেরকে ক্লাস করতে হয় পার ডে, এবং স্টুডেন্টসদেরকে যতটা সম্ভব আমরা তাদেরকে যত্ন নেওয়ার বা যত্ন করার তাদেরকে আমরা চেষ্টা করি। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা আসে তারা নিডি ফ্যামিলি থেকে আসে, সেই সিম্প্যাথেটিক অ্যাটিটিউড দিয়ে গভর্নমেন্ট স্কুলের টিচাররা কিন্তু তাদেরকে পড়ানোর চেষ্টা করে, তাদেরকে কেয়ারফুলি তাদেরকে শেখানোর চেষ্টা করেন। তো এই হিসাবে আমি বলবো যে নতুনভাবে রিক্রুটমেন্ট কিন্তু শুরু করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটা স্কুলে কিন্তু টিচারের সংখ্যা অনেকটাই কম, টিচারদের উপর অনেকটা লোড পড়ে যায়, এবং তার ফলে সেই সমস্ত স্টুডেন্টসগুলো এরা কিন্তু বঞ্চিত হয়, যারা সচ্ছল নন, তো তারা কিন্তু এই গভর্নমেন্ট স্কুলের ওপরেই তারা ভরসা করেন। তাহলে এই স্কুলে টিচার কম হওয়া মানে তাদেরকে ডিপ্রাইভ করা। তো সেই হিসাবে এটা আমার মনে হচ্ছে যে নতুনভাবে যদি রিক্রুটমেন্ট যদি শুরু হয়, তাহলে সেই সমস্ত মানুষগুলো, বেশিরভাগ মানুষই তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বঞ্চিত, খেটে খাওয়া মানুষ, তাদের অর্থনৈতিক বিভিন্ন রকমের সমস্যা থাকে। তাহলে এক্ষেত্রে নতুনভাবে রিক্রুটমেন্ট যদি শুরু হয়, তাহলে কিন্তু সেটা তাদের পক্ষেই, সমাজের পক্ষেই, সেই সমস্ত মানুষের পক্ষেই কিন্তু এগুলো মঙ্গলজনক হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, এক্সাম উইদিন 3 মান্থ, মানে আজকের পর থেকে 3 মাসের মধ্যে কিন্তু এসএসসি নতুনভাবে একটি এক্সামিনেশন নেবে, এবং এই এক্সামিনেশন সম্পর্কে আমাদের সিএমও কিছু কথা বলেছেন, সেগুলো আমি পরে আসছি, কারা কারা এই এক্সামিনেশন দিতে পারবে সেগুলো আমি পরে আসছি। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, প্রায়োরিটি টু দ্য মেরিট, এক্ষেত্রে যে বিষয়টা হবে যে অর্থের ভিত্তিতে নয়, এক্ষেত্রে কিন্তু মেরিটের ভিত্তিতে রিক্রুটমেন্ট আবার নতুন করে শুরু হবে। তো আবার আমরা কিন্তু নতুন করে একটু আশার আলো দেখতে পাবো, এই নিউ লাইট টু দ্য এডুকেটেড স্টুডেন্টস। দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যতে এডুকেটেড যে সমস্ত ছেলে মেয়ে তারা কিন্তু বঞ্চিত আছে, তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে। আমরা স্টুডেন্টসদেরকে আমরা বলতে পারি না যে তোরা পড়ে তোরা কি করবি, তাদেরকে এটা আমরা বলতে পারি না। সুতরাং এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই রায়ের মধ্য দিয়ে নতুন করে যদি এক্সামিনেশন আবার যদি শুরু হয় আগের মতো, তাহলে কিন্তু একটা নতুন দিগন্ত খুলে যাবে। আবার আমরা গভর্নমেন্ট স্কুলগুলোকে আবার নতুন করে আমরা সাজাতে পারবো। যদি টিচার যদি রিক্রুট হয়, তাহলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অনেক অনেক বেশি ডেভেলপ হবে। তো এগুলোই কিন্তু এই রায়ের আমার মনে হয়েছে যে গুড এফেক্ট। তাহলে ব্যাড এফেক্ট কোনগুলো? এই রায়ের ব্যাড এফেক্ট কোনগুলো?
ট্রান্সপারেন্ট হিউজ নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস লস্ট জব। অর্থাৎ অনেক ক্যান্ডিডেট আছেন, যেটা আমি প্রথমেই যেটা বললাম, অনেক ক্যান্ডিডেট আছেন যারা কিন্তু ট্রান্সপারেন্ট। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমার কোনো রকম ব্যাকিং ছিল না, কিন্তু আমি কিন্তু ওয়েটিং লিস্টে ছিলাম, আমার কাউন্সেলিংও হয়েছিল, আমি সেই কাউন্সেলিংয়ে যাইনি। তো সেই জন্য আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি ট্রান্সপারেন্ট ছিলাম। আমার মতো এরকম আমি হয়তো আগে চাকরি করতাম বলে এখানে আমি এই ক্ষেত্রে আমি জয়েন করিনি। এমন অনেক ক্যান্ডিডেট আছেন যারা আগে কোনো জব করতেন না এবং ট্রান্সপারেন্টলি তারা পরীক্ষা দিয়ে তারা কিন্তু পেয়েছে, এই এসএসসি এক্সামিনেশনে তারা ক্র্যাক করে তারা এতদিন ধরে চাকরি করছিলেন। সুতরাং তাদের ক্ষেত্রে ট্রান্সপারেন্ট হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস কিন্তু এক্ষেত্রে জব লস্ট করলো। তাদের কোন রকম দোষ নেই, কিন্তু তারা কিন্তু তাদের চাকরি হারালো। তাদেরকে আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে, যেটা কিন্তু ডিফিকাল্ট। সুতরাং এই রায়ে আমার মনে হয়েছে যে এটা একটা খুব বড় ড্রব্যাকস। যদি এরকম হতো যে যারা করাপ্টেড, যারা নন ট্রান্সপারেন্ট, তো তাদেরকে যদি রিমুভ করা যেত, তাদেরকে যদি সেগ্রিগেশন করা পসিবল হতো, তাহলে কিন্তু অনেক ভালো হতো। এক্ষেত্রে এই ট্রান্সপারেন্ট ইনোসেন্ট এই সমস্ত স্টুডেন্টসরা জব হারালো, এটা কিন্তু খুবই খুবই একটা খারাপ দিক। এবং তার সঙ্গে সঙ্গে দেয়ার ফ্যামিলি উইল সাফার, যেটা আজকে সিএম যেটা প্রেস কনফারেন্সে যেটা বলেছেন, তো সেই হিসাবেই আমি বলছি, বা এটা মনে হচ্ছে তিনি তো প্র্যাকটিক্যাল কথাই বলেছেন যে শুধুমাত্র সেই ক্যান্ডিডেট নয়, কোনো একটা ব্যক্তির ওপর কিন্তু তার টোটাল ফ্যামিলি নির্ভর করে, তার বাবা মা নির্ভর করেন, তার স্ত্রী নির্ভর করেন, ছেলেমেয়েরা নির্ভর করেন, তারা হয়তো পড়াশোনা করছে ছেলেমেয়েরা। তো এখন যারা চাকরি হারালেন তাদেরকে কিন্তু নতুন করে চিন্তা করতে হবে, সেই বাবা মায়ের চিকিৎসা, তার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের পড়াশোনা, ফ্যামিলি মেনটেন করা, নতুন করে চিন্তা করতে হবে। কারণ অর্থ ছাড়া কিন্তু আমরা এক পাও এগোতে পারি না। এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের সামাজিক স্টেটাসও হারাবেন। তারা কোনো রকম দোষ করেননি, কিন্তু তবুও সমস্ত লোক মানে সোসাইটি এটাই বলবে যে পয়সা দিয়ে চাকরি করতে গিয়ে আবার সে চাকরি হারিয়েছে, এবং তার ফলে সমাজে একটা ব্যঙ্গ বিদ্রুপের তারা পাত্র হয়ে উঠবে। এটা কিন্তু একটা খুবই খুবই খারাপ দিক। এবং তার সঙ্গে সঙ্গে দেখো যেটা সুপ্রিম কোর্ট যেটা বলছে যে নতুন করে রিক্রুটমেন্ট 3 মাসের মধ্যে করতে হবে, কিন্তু এই সমস্ত ট্রান্সপারেন্ট বা ফ্রেশ যে সমস্ত ক্যান্ডিডেট আছে, বা ট্রান্সপারেন্ট ক্যান্ডিডেট আমি বলবো, তো তাদের ক্ষেত্রে ভেরি ডিফিকাল্ট টু মোটিভেট দেমসেলস ফর আপকামিং এক্সাম। অর্থাৎ এই যে 3 মাসের মধ্যে যে এক্সামিনেশন হবে, তো সেই এক্সামিনেশনে দেখো, একটা এক্সামিনেশনের প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু মোটিভেশন, সেলফ মোটিভেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যখনই এরকম একটা বড় ধাক্কা কারোর উপরে আসে, তো সেই বড় ধাক্কাটা সামলে উঠতেই মোটামুটিভাবে 2-3 মাস সময় লেগে যাবে। তো এই কম সময়ের মধ্যে তারা কিভাবে এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নেবে, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যায়। কারণ নিজেকে মোটিভেট করাটা অতটা সহজ নয়। তারা প্রত্যেকেই ফ্যামিলির মধ্যে তারা ইনভলভ হয়ে গেছেন। সুতরাং এরকম সিচুয়েশনে দুশ্চিন্তা নিয়ে পড়াশোনা কন্টিনিউ করা, দিস ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট, প্রচুর শক্ত কাজ। তো এই জায়গাতে তারা কিভাবে আমি হয়তো আমার জায়গা থেকে আমি বলতে পারি যে সেলফ মোটিভেট করতেই হবে, কিন্তু এই করাটা কিন্তু খুবই চাপের। কারণ যেটা বলছিলাম যে আমরা কিন্তু এক পাও এগোতে পারি না অর্থ ছাড়া। তো সেই কারণের জন্য যেহেতু তারা একটা নির্দিষ্ট লাইফস্টাইলে তারা কিন্তু এনগেজড হয়ে গেছেন, তো এরকম সিচুয়েশনে হঠাৎ করে সেই লাইফস্টাইল 180 ডিগ্রি ঘুরে আবার নতুন করে শুরু করা, ফ্যামিলিকে মেনটেন করা, তার সঙ্গে সঙ্গে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া, দিস ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং সেই জন্য ডিফিকাল্ট টু মোটিভেট দেমসেলস ফর আপকামিং এসএসসি এক্সামিনেশন, যে এই যে এক্সামিনেশন হবে, তো সেই এক্সামিনেশনে মোটিভেট করাটা কিন্তু একটা এই সমস্ত টিচারদের কাছে কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যাবে। আমার এটা পার্সোনালি আমার মনে হয়, তো এটা কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, দে গট পানিশমেন্ট উইদাউট এনি মিস্টেক্স। অর্থাৎ এই সমস্ত যে ট্রান্সপারেন্ট ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু কোনো ভুল নেই, কিন্তু তবুও তারা কিন্তু একটা বড় শাস্তি পেয়ে গেল। তো এগুলোই আমার মনে হয়েছে এই জাজমেন্টের ব্যাড এফেক্ট। এর সাথে সাথে দেখো, এখন যেটা বড় প্রশ্ন, এই যে আপকামিং যে এক্সামিনেশন যেটা হতে চলেছে, তো সেই এক্সামিনেশনে কারা পার্টিসিপেট করতে পারবে। সো নাও হু ক্যান পার্টিসিপেট ইন দ্য নেক্সট এসএলএসটি এক্সামিনেশন। তো এই এসএলএসটি এক্সামিনেশনে কারা পার্টিসিপেট করতে পারবে এইবার, সেটা আমি বলার চেষ্টা করছি। দেখো, অ্যাকর্ডিং টু সিএম প্রেস কনফারেন্স, চিফ মিনিস্টার যে প্রেস কনফারেন্স করেছিলেন, তো সেই প্রেস কনফারেন্স অনুযায়ী দ্য ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড ইন ফার্স্ট এসএলএসটি এক্সামিনেশন ক্যান সিট দ্য এক্সাম। তো তিনি যেটা বলেছেন যে, একজন সাংবাদিক, আমি দেখছিলাম যে প্রেস কনফারেন্সটা,
একজন রিপোর্টার তিনি প্রশ্ন করেছিলেন যে কারা এই এক্সামিনেশনে বসতে পারবে। তখন তিনি বলেছিলেন যে সুপ্রিম কোর্টের যে রায় আছে বা সুপ্রিম কোর্ট এই যে জাজমেন্ট যেটা দিয়েছে, তো সেই জাজমেন্ট অনুযায়ী প্রধানত এই সমস্ত 25,000 যে ক্যান্ডিডেট আছে বা 26,000 যে ক্যান্ডিডেট আছে, এরাই প্রধানত পরীক্ষাতে বসবে। তিনি এরকম টাইপের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। সুতরাং দ্য ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড ইন দ্য ফার্স্ট এসএলএসটি এক্সামিনেশন ক্যান সিট এক্সাম, তিনি কিন্তু এইরকম একটা ইঙ্গিত দিয়েছেন। এক্ষেত্রে ফ্রেশাররা নয় বা এক্ষেত্রে ফ্রেশার্স না নয়, তিনি বলছেন যে ফার্স্ট এসএলএসটি এক্সামিনেশনে যারা এতদিন ধরে চাকরি করছিল এবং তার সঙ্গে সঙ্গে যারা ফর্ম ফিল আপ করেছিল, তো তারা প্রধানত এই এক্সামিনেশনে বসতে পারবে। তিনি এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। তবে এটাও তিনি বলেছেন যে এসএসসি কিন্তু এক্ষেত্রে চূড়ান্ত ডিসিশন নেবে। তাহলে দেখো, বাট ইট উইল ডিসাইড ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো কিভাবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের নোটিফিকেশন পাবলিশ করবে, এটা কিন্তু টোটালি স্কুল সার্ভিস কমিশনের উপর ডিপেন্ড করছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রিপেয়ার এভরিওয়ান ফর দিস আপকামিং এসএলএসটি এক্সামিনেশন। তো আমি তোমাদেরকে যেটা বলবো যে ফ্রেশার যেমন আছো, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যারা ক্যান্ডিডেট আছো, যারা 2016 সালেও যারা এসএলএসটি এক্সামিনেশন দিয়েছো, তারা কিন্তু প্রত্যেকেই এই এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নেবে। তবে মনে হয় 2016 সালে যারা এসএলএসটি এক্সামিনেশনে বসেছিলেন তাদের হয়তো অনেকের এজ পেরিয়ে যাবে। এক্ষেত্রে যে নোটিফিকেশন যেটা পাবলিশড হবে, সেক্ষেত্রে এজের তো একটা ব্যাপার থাকবে। যে কোনো এক্সামিনেশনে এজের কিন্তু একটা ব্যাপার থাকে। 2016 সালে যারা এসএলএসটি এক্সামিনেশন দিয়েছিলেন তাদের হয়তো এজের রিল্যাক্সেশন দেওয়া হবে। এক্ষেত্রে মনে হচ্ছে, যেটা আমার যেটা মনে হয়, যে সবাই মনে হয় এই পরীক্ষা দিতে পারবে। এটা আমার যেটা ধারণা যে এসএসসি প্রধানত এরকম টাইপের ডিসিশন নেবেন। সিএম এর ইচ্ছা যে প্রধানত 25,000 যে ক্যান্ডিডেট ছিলেন, তো তারা প্রধানত পরীক্ষা দিলে এটা ভালো হয়, তাহলে তাদের প্রতি গভর্নমেন্ট একটা আলাদা সিম্প্যাথি দেখাতে পারবেন। কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের হাতে মনে হয় এরকম কোনো সুযোগ থাকবে না। এই পরীক্ষার কোনো একটা নোটিফিকেশন দিলে সবাইকেই কিন্তু সুযোগ দিতে হবে। তারা এটুকু করতে পারে যে 2016 সালে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো যাদের বয়স পেরিয়ে গেছে, তারা হয়তো এই এক্সামিনেশনে আবার একবার সুযোগ পাবে। ঠিক আছে, তাহলে যদি ফ্রেশার ক্যান্ডিডেটরা যদি এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে, তাহলে অন্তত প্রায় 20 লাখের বেশি হয়তো ক্যান্ডিডেট এক্ষেত্রে কিন্তু এক্সামিনেশনে বসবে। তাহলে এই এক্সামিনেশন কিন্তু খুবই খুবই টাফ, ডিফিকাল্ট হতে চলেছে। তো আবারও আমি বলছি যে যদি টিচারদের জন্য যদি একটু সুযোগ সুবিধা থাকে, তাহলে মনে হয় সুবিধা হবে। কারণ ট্রান্সপারেন্ট অনেক ক্যান্ডিডেট এক্ষেত্রে তাদের জব হারিয়েছে। তো সেই জন্য বলছে যে এসএসসি যদি এরকম একটা চিন্তা ভাবনা করে যে টিচারদের জন্য যদি কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া হয়, টিচার বলতে এই 2016 সালে যারা প্রধানত সার্ভিস করছেন তাদের যদি এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া হয়। দেখো, এই কথাতে আবার অনেকে তোমরা হয়তো কমেন্ট করতে পারো যে এরকম কেন হবে, কিন্তু ঘটনা হচ্ছে যে যেহেতু তারা একবার পরীক্ষা দিয়েছিলেন, তো তাদেরকে তো আবার তো যাচাই করে নেওয়া হচ্ছে পরীক্ষার মধ্য দিয়ে। তো সেই তারা একটা নির্দিষ্ট লাইফস্টাইলের মধ্যে তারা এনগেজড হয়ে আছেন। তো সেই জন্য তাদেরকে একটু আমার মনে হয় সুযোগ দিলে তাহলে আমার মনে হয় ভালো, একটু এক্সট্রা যদি সুযোগ দেওয়া যায়। এবং সেট ইউর মাইন্ড উইদিন 2 or 3 days, মানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, তো তাদেরকে আমি বলছি তোমাদের মাইন্ড কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে তৈরি করে নাও, দ্যাট হাউ ইউ ক্যান প্রসিড ফর ইউর প্রিপারেশন। টোটাল সিলেবাস দেখে নাও এবং সিলেবাস দেখে নিয়ে চোখ বুঝে চিন্তা করো যে কিভাবে তোমরা এই প্রিপারেশন নেবে 3 মাসের মধ্যে, আগামী 2 মাসের মধ্যে কিভাবে তোমরা এই প্রিপারেশন নেবে, কিভাবে তৈরি হবে নিজেকে, সেটা কিন্তু একটু চিন্তা করে নাও। কারণ সুযোগ একটা এসেছে, থরলি চেক ইউর সিলেবাস অ্যান্ড প্র্যাকটিস দ্য এমসিকিউ। টোটাল সিলেবাসকে চেক করো, আগামী 2 থেকে 3 দিন ধরে টোটাল সিলেবাস চেক করো এবং তার সঙ্গে সঙ্গে হিউজ নাম্বার অফ এমসিকিউ প্র্যাকটিস করো। কারণ থিওরি ডিটেলসে পড়া পসিবল হবে না, সেই জন্য থিওরিতে একটু বেসিক আইডিয়া নাও, বেসিক আইডিয়া নিয়ে এমসিকিউ এর প্রিপারেশন নাও। এবং আমি পরে বায়োলজিক্যাল সায়েন্সে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে সেই সম্পর্কে আমি আলোচনা করব। এবং দ্য কম্পিটিশন উইল বি হেভলি টাফ। আমার যেটা মনে হয় যে কম্পিটিশন কিন্তু প্রচুর শক্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে মনকে শক্ত করতে হবে এবং নিজের প্রতি আস্থা রাখতে হবে। তো এই হচ্ছে বিষয়, মোটামুটিভাবে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। আবার বলি, সুপ্রিম কোর্ট যে রায় এক্ষেত্রে ঘোষণা করেছে, তো এই রায়ে কিছু ব্যাড এফেক্ট যেমন আছে, তার সঙ্গে সঙ্গে গুড এফেক্টও আছে। ব্যাড এফেক্ট এটাই, যারা ট্রান্সপারেন্ট তারা তাদের জব হারালো, এটা তাদের কাছে কিন্তু খুব ডিফিকাল্ট। জাজমেন্টের যেটা জিস্ট যেটা উঠে এলো সেটা হচ্ছে এটাই যে সুপ্রিম কোর্ট 2016 সালে এসএলএসটি এক্সামিনেশনের যে প্যানেল ছিল সেই প্যানেল পুরোপুরি বাতিল করে দিয়েছে। অর্থাৎ যারা যারা জব করছিলেন ওই পরীক্ষা দিয়ে
2016 সালে ফার্স্ট এসএলএসটি এক্সামিনেশন দিয়ে যারা জব করছিলেন এতদিন ধরে, তাদের কিন্তু চাকরি আর থাকলো না। সেকেন্ড সেটা হচ্ছে যে আগামী 3 মাসের মধ্যে এসএসসি এক্সামিনেশন নেওয়া হবে, এবং এই এসএসসি এক্সামিনেশনের জন্য যারা জব হারালেন তাদের কিন্তু মেন্টাল প্রিপারেশন নেওয়াটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তারা এতদিন ধরে একটা নির্দিষ্ট লাইফস্টাইলে অভ্যস্ত ছিলেন। এখন হঠাৎ করে সেখান থেকে সুইচ করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া, ইট উইল বি ভেরি ভেরি টাফ, আমার যেটা মনে হয়। এবং তার সঙ্গে সঙ্গে এটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় যে ফ্রেশাররা পরীক্ষা দেবে নাকি শুধুমাত্র এই 2016 সালের ফার্স্ট এসএলএসটি ক্যান্ডিডেটরা শুধুমাত্র পরীক্ষা দেবে। তবে এসএসসি যদি নোটিফিকেশান দেয় ইন জেনারেল, তাদেরকে নোটিফিকেশান মনে হয় তাদেরকে ইন জেনারেল নোটিফিকেশান দিতে হবে। সেই জন্য তোমরা সবাই কিন্তু প্রিপারেশান নিতে শুরু করে দাও, এবং আগামী 2 থেকে 3 মাস কিন্তু প্রচণ্ড ভাইটাল হতে চলেছে, এবং এই এক্সামিনেশন কিন্তু প্রচুর টাফ হতে চলেছে। ট্রান্সপারেন্টও যেমন হবে, তার সঙ্গে সঙ্গে টাফও হতে চলেছে। ট্রান্সপারেন্ট এই কারণের জন্যই হবে কারণ সবার দৃষ্টি কিন্তু এর ওপরেই থাকবে। এই জাজমেন্টের এটাই ভালো দিক, আবার নতুন করে হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আবার নতুন করে রিক্রুটমেন্ট হয়তো শুরু হবে। আবার যে গভর্নমেন্ট স্কুলগুলো যেগুলো টিচারের অভাবে যেগুলো ধুঁকছে এতদিন ধরে, তো আবার নতুন করে তারা উজ্জীবিত হবে, এরকম একটা আশা কিন্তু আমরা করতেই পারি। এসএসসি একটু নড়ে চড়ে বসবে এবং আবার রিক্রুটমেন্ট চালু হবে, এবং তার ফলে এতদিন ধরে যারা পড়াশোনা করছে, দীর্ঘদিন ধরে সেই সমস্ত শিক্ষিত ছেলেমেয়েগুলো যারা পড়াশোনা করছে, তারা নিশ্চয়ই একটা না একটা সুযোগ পাবে। তবে আমার একটা লাস্ট সাজেশন তোমাদেরকে আমি দিই। আমি যদিও এসএসসি এবং স্কুল টিচার রিক্রুটমেন্টের বিভিন্ন রকমের বায়োলজিক্যাল সায়েন্সে তোমাদেরকে গাইড করার চেষ্টা করি, তবে তোমাদেরকে বলবো যে শুধুমাত্র এসএসসি বা স্কুল টিচারের উপর বেস করে তোমরা থেকো না। তোমাদের সামনে যদি কোনো রকম সুযোগ আসে, কোনো রকম জব করার, অবশ্যই সম্মানজনক, একজন যিনি পড়াশোনা করছেন তো তার তো এটাই ইচ্ছা করবে যে সম্মানজনক একটা চাকরি। তো সেরকম যদি সুযোগ আসে, সেটা কোনো নন গভর্নমেন্ট স্কুল হতে পারে অথবা অন্য কোনো সেক্টর হতে পারে, যেখানেই হোক না কেন, তোমরা কিন্তু এর জন্য বসে থাকবে না। যে কোনো জায়গাতে কিন্তু তোমাদেরকে ঢুকে পড়তে হবে, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে, কারণ তোমাদের সামনে কিন্তু দিন অনেক তোমাদের লাইফটা কিন্তু অনেক ডিফিকাল্ট। ঈশ্বরের কাছে ধন্যবাদ যে আমরা একটু আগে জন্মেছিলাম, কিন্তু তোমাদের সামনে জীবনটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। যারা পড়াশোনা করছো তাদের সামনে জীবনটা খুব চ্যালেঞ্জিং। সেই জন্য শুধুমাত্র টিচার হবার আশাতে আমার মনে হয় যে বসে না থাকাই ভালো। যদিও আমি এই টিচার রিক্রুটমেন্টের বায়োলজিক্যাল সায়েন্সের জন্য আমি প্রধানত বিভিন্নভাবে গাইড করার চেষ্টা করি, কিন্তু তবু আমার এটা ওপিনিয়ন যে তোমাদের যেরকম মেধা আছে, তোমাদের যেরকম এবিলিটি আছে, তো সেই এবিলিটি নিয়ে যদি অন্য কোনো রকম জব যদি তোমরা পেয়ে যাও, তাহলে সেই জবেতে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে যাও। পেলে তো সেটা তো ভালো, কিন্তু ঘটনা হচ্ছে যে লাইফ তো তোমাদেরকে লিড করতে হবে। তো সেই কারণের জন্য ভালো লাইফ লিড করার জন্য তোমার সামনে যদি কোনো রকম সুযোগ আসে, অবশ্যই তুমি সেই সুযোগকে অ্যাকসেপ্ট করবে। এতদিন ধরে যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছে, একটু নোটসগুলোকে বের করে নাও, বের করে নিয়ে একটু নিজেদেরকে ঝালিয়ে নাও, প্রিপারেশান নাও, নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের প্রতি আস্থা রাখো, একটু স্ট্রং হও, নিশ্চয়ই তোমরা এই এক্সামিনেশন ক্র্যাক করতে পারবে। আবার আমি বলি যে ট্রান্সপারেন্ট সেই সমস্ত টিচার বন্ধুই আমি বলবো, কারণ অনেকের সঙ্গে আমি কিন্তু কাজও করেছি। আমার স্কুলেতেও এরকম অনেক টিচার আছেন, তারা যথেষ্ট ভালো টিচার, তো তারাও কিন্তু এক্ষেত্রে জব হারিয়েছে, প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। সুতরাং তাদেরকে বলবো যে এখন ভেঙে পড়ার সময় নয়। যদি আমি খুব সহজভাবে ব্যাপারটা বলছি, তো তবুও বলি যে এখন ভেঙে পড়ার সময় নয়, নিজেকে একটু তৈরি হতে হবে এবং প্রিপারেশান নাও। নিশ্চয়ই ভালো কিছু তোমাদের জীবনে নিশ্চয়ই অপেক্ষা করে আছে। শেক্সপিয়ারের কোন একটা জায়গাতে আমি পড়েছিলাম যে তিনি বলেছিলেন যে খারাপ কিছুর পরে ভালো কিছু আমাদের জীবনে অপেক্ষা করে। তো সেই হিসাবেই বলি, দেখবে যে যখন বেশ কয়েকদিন যখন খারাপ যায়, একটা না একটা সময় জীবনে ভালো টাইম কিন্তু ফিরে আসে। লাইফ কিন্তু এইভাবেই শিখিয়ে দেয় এবং লাইফ কিন্তু এইভাবেই চলে। তো এরকমভাবেই ভাবার চেষ্টা করো, যেটুকু তোমার সামনে সুযোগ আছে, যেটুকু সামনে সুযোগ আসতে চলেছে, তো সেটাকে অ্যাপ্লাই করতে হবে। মন খারাপ করে বসে থাকলে, এখন কম্পিটিশন মার্কেট, তোমরা জানো যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো যে এখান থেকে বেরিয়ে আসতে পারবে, এই ফ্রাস্ট্রেশন থেকে যে বেরিয়ে আসতে পারবে, সেই কিন্তু গেনার হয়ে যাবে। তো সেই হিসাবে এগুলোই তোমাদের কাছে আমার আবেদন যে ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড,
নিজেকে মোটিভেট করো। জানি সেটা খুব ডিফিকাল্ট, কিন্তু নিজেকে মোটিভেট করার চেষ্টা করো এবং এই এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নাও। যা নোটস আছে, যেভাবে তুমি প্রিপারেশান নিয়েছিলে সেইভাবেই প্রিপারেশান নেওয়ার চেষ্টা করো। এবং আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নিশ্চয়ই এই সমস্ত ট্রান্সপারেন্ট ক্যান্ডিডেটদের জন্য নিশ্চয়ই ভাববে, কারণ আজকে সিএম যে প্রেস কনফারেন্স করেছেন তো তাতে কিন্তু সেরকমই একটি ইন্ডিকেশন তিনি দিয়েছেন। এবং সেই সমস্ত শিক্ষক বন্ধুর প্রতি আমার অনেক অনেক সমবেদনা রইল। এছাড়া তো কিছু আমি দিতে পারি না, তো সেই কারণের জন্য বলি যে তাদের প্রতি অনেক অনেক সমবেদনা রইল। কারণ আমি জানি যে অনেক টিচার আছেন যারা কিন্তু ট্রান্সপারেন্ট, নিজেদের মেধার ভিত্তিতে যারা কিন্তু এই সার্ভিস তারা পেয়েছেন এবং কর্মক্ষেত্রে আমি দেখেছি যে তারা কিন্তু অনেক তারা কিন্তু এফিসিয়েন্ট। তো সেই হিসাবে তারা তাদের জব হারালো, এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। ঐতিহাসিক রায়, তো সেই রায় নিয়ে আমি যতটুকু বুঝেছি, ততটুকুই আমি অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। এবং তার সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলে আমি প্রধানত এর পরের বেশ কয়েকটি ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করবো যে আগামী 3 মাসের মধ্যে তোমরা কিভাবে বায়োলজিক্যাল সায়েন্সের হিউজ সিলেবাস তোমরা কিভাবে কভার করবে, অর্থাৎ জুলজি, ফিজিওলজি এবং বোটানির এসএসসি সিলেবাস তোমরা কিভাবে কভার করবে, আমি সেই সম্বন্ধে আলোচনা করব। তোমরা একটু আমার চ্যানেলকে নিয়মিত তোমরা ফলো করো, দেখবে নিশ্চয়ই তোমাদের সুবিধা হবে। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।